শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুরে। দর্শক, কর্পোরেটের যুগে আমাদের দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয়। কেউ কাজ করেন অফিসে, কেউ করেন কম্পিউটারের ডেস্কের সামনে। ফলে একটি সমস্যা খুব সাধারণ সবার মধ্যে দেখা যায়, তা হচ্ছে কোমরে ব্যথা। কারো কারো ক্ষেত্রে এই ব্যথাটি হালকা সমস্যা হলেও কারো ক্ষেত্রে দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব পড়ে। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোমরে ব্যথা ও করণীয়, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার রাকিবুল হাসান, কনসালটেন্ট অর্থোপেডিক বিভাগ, কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুর। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সাদিয়া। দর্শক, আজকের বিষয় কোমরে ব্যথা নিয়ে কিন্তু আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। তাহলে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়, যেখানে আমরা একটু একটু করে জানবো এই কোমরে ব্যথার পিছনের গল্পগুলো। ডাক্তার রাকিবুল হাসান, এই যে কোমরের ব্যথা, এই সমস্যাটি ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, এবং অল্প বয়সী, বৃদ্ধ, মধ্যবয়সী কেউ খুব একটা বাদ যাচ্ছে না। প্রথমে একটু জানতে চাচ্ছি যে আপনার অভিজ্ঞতা কি বলে, কোমরের ব্যথাটা কি আসলেই খুব বেশি হচ্ছে? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে কোমর ব্যথা আসলে গবেষণা বলেন, এক্সপিরিয়েন্স বলেন, সব কিছুতেই আসছে যে পৃথিবীতে প্রায় 80 থেকে 90% মানুষ জীবনের কোনো না কোনো সময় একবারের জন্য হলেও কোমর ব্যথাটা অনুভব করেছে। হ্যাঁ, সেটা হতে পারে একদম টপ ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে লোয়ার ক্লাস পিপল, যে লেভেলই জব করুক না কেন, সবাই কিছু না কিছু কখনো না কখনো এই কোমর ব্যথাটা আসলে অনুভব করেছে। এবং সবার এক্সপিরিয়েন্সও এরকম যে কোমরে ব্যথা হচ্ছে, কোমরের ব্যথা নিয়ে আসছে। হয়তো কারোটা অল্প কিছুতেই ঠিক হয়ে যাচ্ছে, কারোটার জন্য হয়তো দিনকে দিন এটাকে সাফার করতে হচ্ছে। তো এই যে কোমরের ব্যথা কাজ করছে না, বসে থাকছে, তারপরও বাড়ছে, এর পিছনে কেন, কারণটি কি? এটি আসলে মিজনোমার। আসলে কাজ করার সাথে কোমর ব্যথা যতটা না সম্পর্ক, অধিক সময় বসে থাকার সাথে কোমর ব্যথাটা আসলে বেশি সম্পর্কিত। কারণ কোমর ব্যথার একটা মূল কারণ, যেটা মেকানিক্যাল পেইন, নন স্পেসিফিক, সেটা হচ্ছে প্রলং সিটিং, দীর্ঘক্ষণ একাধারে বসে থাকা। কারণ যখনই দীর্ঘক্ষণ কেউ একাধারে বসে থাকে, যেটা হয় কোমরে মেরুদণ্ডের মধ্যে কিছু হাড় আছে, কিছু নরম জেলির মতো পদার্থ আছে, যেটা আমরা ডিস্ক বলি। তো ডিস্কজনিত প্রেশারটা অনেক বেড়ে যায়। দীর্ঘক্ষণ যদি টানা বসে থাকা হয়, সে অপটিমাইজ করতে পারে না। এবং যখনই ডিস্কের প্রেশারটা বেড়ে যায়, তখন ডিস্কে কি হয়, বয়সজনিত বা ডিজেনারেটিভ কিছু এজিং প্রসেসে যেটা হয়, সেই কারণটার কারণে কোমর ব্যথাটা তৈরি হয়ে যায়। তো যার কারণে দেখা যায় যে কাজ করছি না, বাট শুধু তো আমি বসেই থাকি, কোনো হেভি ওয়েট লিফট করছি না, তারপরেও ব্যথাটা হয়ে যাচ্ছে। তো এই যে দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা হচ্ছে, এবং আপনি বলছেন যেটার সাথে বয়সের একটা ব্যাপার আছে, কিন্তু আমরা ইদানিং দেখছি যে স্কুলে যাচ্ছে যে বাচ্চারা, তারাও বলে যে তাদের কোমরে ব্যথা হচ্ছে। এটির পিছনে কারণটি কি? ইন্টারেস্টিং। এটাতে যেমন বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে বসে থাকা, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে আর্গোনমিক্স, সে কীভাবে বসছে, এটা একটা ফ্যাক্টর। বাচ্চাদের হোক বা অ্যাডাল্ট হোক, বসার ভঙ্গিটা সঠিক কিনা, কুজু হয়ে কেউ বসছে, কেউ খুব বেশি হেলান দিয়ে আরাম করে বসছে। দুইটা বসাটাই আসলে হচ্ছিল কোমর ব্যথা জন্য খারাপ দিক। স্ট্রেট বসাটা বেস্ট থিংস। তারপরে বাচ্চারা স্কুল ব্যাগে অনেক সময় দেখা গেছে যে হেভি ওয়েট লিফট করছে, ক্যারি করছে। বাচ্চাদের বই দেখা গেছে যে 4, 5, 6 কেজি, যেটা আসলে বাচ্চা তখন মেরুদণ্ডটা আসলে গ্রোয়িং পিরিয়ড, মাত্র তৈরি হচ্ছে, এই সময় অধিক লোড, এইটা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাচ্চারা যখন পড়াশোনা করে, অনেক বেশি স্কুলের চাপ থাকে, দেখা যাচ্ছে বই নিয়ে কুজু হয়ে পড়ছে। হ্যাঁ, এই যে বসছে, এই যে বসার ভঙ্গিটা, এই বসার ভঙ্গিটা আসলে, এবং তাদের অধিক ওয়েট ব্যাগের মধ্যে যেটা নিচ্ছে, প্লাস স্কুলে যদি এমন হয় যে টুলগুলা ঠিক মতো নাই, চেয়ারগুলো আসলে যেভাবে বসার ভঙ্গিটা থাকা উচিত সেভাবে নাই, তাদের ক্ষেত্রে আসলে কোমর ব্যথাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটি তো স্কুল ছাত্রদের কথা বললাম, আবার দেখা যায় যারা অফিসে কাজ করছেন, দীর্ঘক্ষণ ধরে তাদেরকে ডেস্কে বসে থাকতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও তো ব্যথা হচ্ছে। তাদের ক্ষেত্রে ব্যথার পিছনে কারণ কি? তাদের যেমন একটা হচ্ছে হলো লং স্ট্যান্ডিং সিটিং, আরেকটা হচ্ছে হলো কিন্তু তাদের বসার ভঙ্গিটা ঠিক থাকে না, কাজে মগ্ন থাকে। কাজে মগ্ন হওয়ার জন্য দেখা গেছে যে কেউ যখন লেখালেখির কাজ করছে, সে অতিরিক্ত ঝুঁকে কাজ করছে। যখন কম্পিউটার সে কাজ করছে, দেখা গেছে যে অধিক বেন্ড হয়ে উপরের দিকে মুখ করে কাজ করছে। যে লং সময় যে এইভাবে যদি কাজ করা হয়, তাদের কোমর ব্যথা হবে, বিকজ অফ দ্যাট যে ডিস্কের যে প্রেশার সেটা বেড়ে যাচ্ছে। ইভেন ওখানে কিছু জয়েন্ট আছে, ফ্যাসেট জয়েন্ট বলি আমরা, তার উপর অতিরিক্ত প্রেশার পড়ছে, যেটা হচ্ছিল খুব ইজিলি আসলে ঠিক করা যায়, কিন্তু আমরা হয়তো জানি না, বুঝি না, যার কারণে, মানে না জানার কারণে আমাদের এই ব্যথাটা হয়ে যাচ্ছে।
আদার্স হয়তো কোনো প্যাথোলজি ভিতরগত নাই, শুধুমাত্র হয়তো কিছু স্টেপ নিলেই এটা ঠিক হয়ে যেত, কিন্তু না জানার কারণে এই ব্যথাটা হচ্ছে। আমরা যেই সিনারিওটা দেখি স্বাভাবিকভাবে তা হচ্ছে গিয়ে ব্যথার ক্ষেত্রে মহিলারা একটু বেশি ভুগে, বাস্তবে ব্যাপারটা কীরকম? বাস্তবে একদম ব্যাপারটা একদম ঠিক। কারণ হলো বাস্তবে মহিলারাই আসলে বেশি ভোগে। আমরা যখন রেগুলার প্র্যাকটিসটা করছি দেখা গেল যে 100 জন রোগীর মধ্যে প্রায় 70 থেকে 80 ভাগই আসলে মহিলারাই আসছে। কারণ মহিলাদের আরও কিছু কাজ আছে যে কাজগুলো আসলে হয়তো আমরা পুরুষরা রেগুলার বেসিসে করি না, লাইক ঝাড়ু দেওয়া, এবং ঝাড়ুটা দেওয়া হচ্ছে কোমরটা ব্যান্ড করে ঝাড়ু দিচ্ছে। এটি যদি সোজা করে ঝাড়ু দেওয়া হতো তাহলে হয়তো কোমর ব্যথাটা হতো না। তারপরে দেখা গেছে যে আমাদের গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় আমরা দাঁড়ায় রান্না করি না, বসে বিশেষ করে মহিলারা রান্না করে। তো বসার যে স্টাইলটাতে আমরা বসি সেক্ষেত্রে হিপ যেমন কুজু হয়, কোমরটাও ব্যান্ড হয়, এবং লং স্ট্যান্ডিং যখন এই কাজগুলো করে ফিমেলরা সাফার বেশি করছে। আচ্ছা, যেমন জানলাম যে নারী পুরুষের মধ্যে ভাগ, বয়সভিত্তিক কি কোনো ভাগ আছে? বয়সভিত্তিকও ভাগ আছে, তবে বয়সভিত্তিক ভাগের ক্ষেত্রে যেমন দেখা গেছে যে 15 বছরের নিচে এদের একটু কমই হয়, 15 থেকে 35 বা 40 এদের কোমর ব্যথাটা হয়, আবার 40 ঊর্ধ্ব কোমর ব্যথাটা হয়, যদিও কারণটা একটু চেঞ্জ হয়ে যায়। 40 ঊর্ধ্বদের ক্ষেত্রে তখন হাড় ক্ষয়টা চলে আসে, বয়সজনিত কিছু পরিবর্তন হয়, সেটা একটা হয়ে আছে। ফিমেলদের ক্ষেত্রে একটা কারণ হয়ে আসে যেমন পোস্ট ম্যানোপোজাল, হ্যাঁ, তাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার, সেটা একটা কারণ হয়ে আসে। এই কারণগুলো একটু বেশি হয়। আচ্ছা, বিভিন্ন কারণগুলো তো শুনলাম, এর বাইরে আর কিছু কারণ আছে কিনা? আসলে কারণ, অনেক কারণ। আসলে কোমর ব্যথা একটা শব্দ দিয়ে বলে ফেললো, কারণ আসলে দেখা গেছে বলে শেষ করা যায় না। তবে আমরা যদি অল্প অল্প করে একটু জানার চেষ্টা করি, নন স্পেসিফিক কথাগুলো একটু বললাম, যে মেকানিক্যাল পেইন যেটা হচ্ছে, একটা হলো অতিরিক্ত বসে থাকার কারণে হলো, হ্যাঁ, কিংবা হলো মাসেল স্ট্রেইন হয় বা স্প্রেইন হয়। আমরা উঠতে গেছি, হঠাৎ করে একটু টান লেগে গেল, কোমর ব্যথা তৈরি হয়ে যাচ্ছে। আমরা হঠাৎ করে একটা সাডেনলি ওয়েট লিফট করলাম, ব্যথাটা হয়ে গেল। এটা এক ধরনের কারণ। আরেকটা হলো ডিস্ক জড়িত কিছু কারণে ব্যথা হয়, হ্যাঁ, কারণ যে মেরুদণ্ডের প্রতিটা মাঝখানে যে নরম আপনার জেলির মতো পদার্থকে ডিস্ক বলছি, এটা অল্প একটু যখন বেড়ে যায় ডিস্ক বালজিং হয়, ব্যথা হয়, প্রোলাপস হয়, তখনও ব্যথা হয়। একই জিনিস, মেরুদণ্ডের হাড়গুলো একটা অ্যালাইনমেন্টে খুব সুন্দর অ্যালাইনমেন্ট মেনটেন করে, অনেক সময় দেখা যাচ্ছে হাড়গুলো একটু সামনে পিছিয়ে সরে যায়। এটা আঘাতজনিত হতে পারে, বয়সজনিত হতে পারে। এই সামনে পিছিয়ে সরে যাওয়ার কারণে কোমর ব্যথা হচ্ছে। আমি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলাম, রাস্তা পার হচ্ছি, ওকে আঘাত লেগে গেল, একদম কোমরে সাডেনলি আঘাতটা লাগলো, আমি গাছে উঠেছি, পড়ে গেছি, বা একটু উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছি, সেক্ষেত্রে ব্যথা হচ্ছে। এটা ট্রমার কারণে এই ব্যথাটা হচ্ছে। আরেকটা হলো হাড় ক্ষয়, যেটা বলি আমরা অস্টিওপোরোসিস। এটা হলো বয়সজনিত কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে। 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মানুষের দিনকে দিন যেটা হচ্ছে, বয়সের কারণে আমাদের সব কিছুই পরিবর্তন হচ্ছে, হাড়েরও একটা পরিবর্তন দেখা যায়, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। সেটা আরেকটা কারণ, যে কারণে কোমর ব্যথা হচ্ছে। আচ্ছা, তো এই যে বিভিন্ন কারণে কোমর ব্যথা হচ্ছে, এই কোমর ব্যথার পিছনে তো একটু আগে শুনলাম যে বয়সভিত্তিক ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি। তো হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস, এই ব্যাপারটি নিয়ে ইদানিং খুব বেশি কথা হচ্ছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এই ব্যাপারটি কি ইদানিং আসলেই বেশি বেড়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে, তবে এটা নিয়ে একটা মিসনোমার আমি বলবো যে একটু আমাদের বলারও ব্যাপার আছে, যে হাড় ক্ষয় আরেকটু ছিল হাড়ে বয়সজনিত পরিবর্তন, একদমই ডিফারেন্ট ইস্যু। বয়সের সাথে সাথে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিসের মধ্যে আমরা পাই 20 বছরের একজন মেয়ে আসছে বা একটা ছেলে আসছে, অথবা 25 বছরে আসছে, এসে বলছে স্যার আমার তো হাড় ক্ষয় হয়েছে, এক্সরে দেখে বলা হয়েছে হাড় ক্ষয় হয়েছে। আসলে এই বা 40 বছরে আসে একই কথাই বলছে। এটা কিন্তু হাড় ক্ষয় না, এটা হাড়ের বয়সজনিত পরিবর্তন। বয়সজনিত পরিবর্তনটা এজিং প্রসেস, জাস্ট লাইক দ্যাট আমি 25 বছর বয়সে দেখতে একরকম ছিলাম, 40 বছরে একটু অন্যরকম হচ্ছি, এটা আমার ডিজিজ প্রসেস না। আর হাড় ক্ষয় অস্টিওপোরোসিস যেটা, ইটস এন ডিজিজ, এটা রোগ। আচ্ছা, হাড়ের ক্যালসিয়াম এগুলো যখন কমে যাচ্ছে, হ্যাঁ, হাড়ের যে কোয়ান্টিটি যেভাবে করে থাকা উচিত সেগুলো যখন মেটাবলিক কোনো কারণে আস্তে আস্তে করে ক্ষয় হচ্ছে, হ্যাঁ, সেটা হলো হাড় ক্ষয়। তো এখন হলো যে অনেক সময় যে দেখা গেল যে বয়সজনিত পরিবর্তন আর হাড় ক্ষয়কে এক করে ফেলায়, দেখা গেছে অনেকেই ভাবছে যে সব কিছুই বোধহয় হাড় ক্ষয়ের কারণেই হচ্ছে। দুইটা একদম ডিফারেন্ট একদম ইস্যু হয়ে যায় আসলে। তো যার কারণে হাড় ক্ষয়টা যদি একটু বেশি মানুষ হয়, বেশি বয়স হয়, দেখা গেল 50 ঊর্ধ্বে, এদের তুলনামূলকভাবে বেশি হচ্ছে। আর এর আগের ক্ষেত্রে বয়সজনিত পরিবর্তনটাই এটাকে অনেকে হাড় ক্ষয় মনে করে নিচ্ছে, এটা আসলে হাড় ক্ষয় না। জি, ধন্যবাদ, অনেক সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন এই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটি। একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় ফিরবো। জি দর্শক, আপনার পরিচয়টি দিন এবং প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে আমার কোমর ব্যথার জন্য আসলে জি, প্রশ্নটা দর্শক করা। আপনার নাম এবং বয়সটির সাথে বললে ভালো হবে। আমার নাম মেহেদী, বয়স 29। জি, বলুন। কোমরে ব্যথা নিচের দিকে থেকে পায়ের দিকে যায়, মানে হাঁটতে খুব কষ্ট হয়, দেখা যাচ্ছে হাসি দিলেও কষ্ট হয়, আবার উঠতে গেলে কষ্ট হয়। এটার জন্য মানে পায়ে যে ধাপ দিব, এই ধাপটা দিতে খুব কষ্ট হয়। আপনি কতদিন ধরে এই সমস্যা অনুভব করছেন? তা অনেকদিন ধরেই। আপনি কি কাজ করেন? স্টুডেন্ট। জি। প্রশ্ন করার জন্য আসলে উনি যে সিমটমটা বলেছে খুবই কমন একটা সিমটম। কোমরে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথাটা পায়ের দিকে যাচ্ছে, তার হাঁটতে গেলে কষ্ট হচ্ছে। হ্যাঁ, হয়তো আরো কয়েকটা প্রশ্ন যদি তাকে করা হতো যে পা জিজি করে কিনা বা কতটুকু সে হাঁটতে পারে, তখন সে উত্তর দিত কমে যাচ্ছে। মূলত এইটুকু সিমটম দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা এটা থেকে ধরে নিব যে ডিস্ক জনিত কোনো প্রবলেম হচ্ছে। ডিস্কজনিত প্রবলেম বলতে ডিস্কটা যদি কখনো বেড়ে যায়, পিছনে আমাদের স্পাইনাল কর্ড বা বোধের রগ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রগ, যেটা আমাদের ব্রেন থেকে তৈরি হয়ে আস্তে আস্তে পায়ের নিচের দিকে পর্যন্ত চলে গিয়েছে, হয়তো সেই ডিস্কটা বেড়ে সে নার্ভকে প্রেশার দিচ্ছে। এই প্রেশারের কারণে যখন হচ্ছে, সে কোমর ব্যথা অনুভব করছে এবং পায়ের যে অনুভূতির যে রগগুলো আছে, সে যে রগটাকে চাপ দিচ্ছে, সেই কারণে সে ওই থ্রোতে পাটা ব্যথা করছে, পাটা অবশ হচ্ছে বা ঝিঝি ঝিঝি করছে। জি, ধন্যবাদ দর্শক প্রশ্নটি করার জন্য। আমরা এই যে ব্যথার কথা শুনছিলাম এবং উনি যে বয়সটি বলছেন 29 বছর বয়স, খুব একটি বেশি নয়। তো এই বয়সে কি এই ধরনের সমস্যা হওয়া স্বাভাবিক? একদমই স্বাভাবিক। আচ্ছা, তো এক্ষেত্রে কি ওজনের কোনো ব্যাপার আছে কিনা, যে ওজন বৃদ্ধি হলে এই ধরনের ব্যথা বাড়বে বা ওজন কমলে ব্যথা বাড়বে, এরকম কোনো ব্যাপার আছে কিনা? অফকোর্স, ওবিসিটি বা অতিরিক্ত ওজন, অতিমাত্রায় ওজন অবশ্যই আপনার কোমর ব্যথার জন্য একটা প্রভাব কর্তৃক। অতিরিক্ত ওজনের কারণে যেটা হয়, মেরুদণ্ডের মধ্যে অ্যাক্সিয়াল যে লোডিংটা আছে, লোডিংটা আসলে বেড়ে যায়। একটা হাইট অনুযায়ী একটা ওয়েট এটা নির্দিষ্ট করা আছে যে কার হাইট কত হলে ওয়েটটা আসলে কত হবে। তো যখন দেখা গেছে যে আমাদের যতটুকু দরকার তার চেয়ে অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিক বশত দেখা যায় যে অ্যাক্সিয়াল লোডিংটা বেড়ে যাচ্ছে। যখন অ্যাক্সিয়াল লোডিংটা বেড়ে যাচ্ছে, অতিরিক্ত ওজন যেটা হয়, আমাকে যদি 5 কেজি ওজন দেওয়া হয়, আমি যতটুকু পথ হেঁটে যেতে পারবো, আমাকে 40 কেজি ওজন দেওয়া হলে আমি কিন্তু ততটুকু যেতে পারবো না। তাহলে কি হবে, আমি অল্প সময় ক্লান্ত হয়ে যাব। হাড়গুলো একই রকম, অল্প সময় ক্লান্ত হয়ে যায়। তার উপর লোডিংয়ের কারণে সে তখন কি করে বিজয়ের আচরণ শুরু করে দেয়। খুব অল্পতেই যেটা আমার এই বয়সে হওয়ার কথা ছিল না, সেটা তখন হয়ে যায়। ডিস্কগুলো প্রলাপস হয়ে যায়, বোনসগুলোর মধ্যে হচ্ছিল কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন এবং পরিবর্তন প্লাস হচ্ছিল এই অ্যাক্সিয়াল লোডিং, এই সবগুলো মিলে অল্প বয়সে তখন কোমর ব্যথাটা শুরু হয়ে আচ্ছা, যায়। এই যে অল্প বয়সে কোমর ব্যথা হচ্ছে এবং অল্প বয়সীরা অনেকেই বলে যে তারা ঘুম থেকে ওঠার পরে তারা পা ফেলতে পারছে না, পায়ে অবশ অবশ অনুভব করে, কিন্তু একটু একটু করে সময়ের সাথে সাথে তাদের ব্যথাটা কমে আসে। এই ব্যাপারটি কেন? ইন্টারেস্টিং। এটা হচ্ছিল আসলে কি হয়, যারা এই ধরনের কমপ্লেন করে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, দেখবেন তারা কেউই খুব ভালো করে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করে না, সিম্পল এক্সারসাইজগুলো করে না। তো যার কারণে দেখা যায় যারা তার অ্যাবডোমিনাল গার্ড মাসেল আছে, হিপ কিছু মাসেল আছে এবং ব্যাকের যে মাসেল আছে, এদের মধ্যে কোর মাসেল যেগুলো আছে, সেগুলো একটা ইমব্যালেন্স তৈরি হয়। বিকজ মাসেলগুলোর স্ট্রেংথ যেভাবে থাকা দরকার, সেই মাসেলগুলোর লেস অ্যাক্টিভিটির কারণে একদমই থাকে না। তো যখন হচ্ছে হলো ঘুম থেকে ওঠে, এই ইমব্যালেন্সটা আরও বেশি প্রকট আকারে ধারণ করে এবং সে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা বেশি অনুভব করে। যখন আবার হাঁটা শুরু করে, তখন মাসেলগুলো একটু একটু ওয়ার্ক করা শুরু করে। ওয়ার্ক যখন করে, তখন ব্যালেন্সটা মেনটেন হয়, সে একটু একটু ভালো ফিল করে, হ্যাঁ আমি একটু বেটার ফিল করছি। জি, এই যে আমাদের দর্শকের মতো করে যারা এই ধরনের অসুবিধার মধ্যে পড়ছে, তাদের তো অনেকেই দেখা যায় যে এই ব্যথাটি দীর্ঘস্থায়ী থাকছে। তাদের ক্ষেত্রে পরবর্তীতে কোনো জটিল উপসর্গ হওয়ার সম্ভাবনা আছে কিনা বা জটিল রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা? এক্স্যাক্টলি, যেটা হয় যে কোমর ব্যথা একটা সহজেই যেমন ব্যাখ্যা করা যাচ্ছে বা সহজেই ঠিক হয়ে যাচ্ছে, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা একটু জটিলতর ধরে নিব বা জটিল উপসর্গ হিসাবে চিন্তা করে নিব, যদি আমরা কখনো বুঝতে পারি যে কোমর ব্যথার সাথে এই জিনিসগুলো আছে। কোমর ব্যথা আছে, সাথে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কারো ওজন অতিরিক্ত পরিমাণ কমে গেছে খুব অল্প সময়ের মধ্যে। কোমর ব্যথার সাথে অতিরিক্ত জ্বর হচ্ছে, আচ্ছা, এটা একটা। কোমর ব্যথা হচ্ছে, কোমর ব্যথার সাথে পায়ের দিকে ব্যথাগুলো নামছে, অথবা পা দুর্বল হয়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, একদমই অবশ হয়ে যাচ্ছে। প্রচণ্ড রকম কোমর ব্যথা, যে কোমর ব্যথা কোনোভাবে আমি কমাতে পারছি না, ওষুধ খাচ্ছি, এটা করছি, সেটা একটা। কোমর ব্যথা সাথে আমি পায়খানা পেশাব কোনোটাই কন্ট্রোল করতে পারছি না, আমার নিয়ন্ত্রণে নেই। রাইট। যদি কোমর ব্যথার সাথে এই
প্রবলেমগুলো থাকে তাহলে এগুলোকে ধরে নিতে হবে যে আমি একটা জটিলতর উপসর্গের মধ্যে আছি এবং একটা সমস্যার মধ্যে আছি। জি, তাহলে চিকিৎসকের কাছে কখন যাওয়াটা জরুরি বলে মনে করে? রেড ফ্ল্যাগ সাইন অলরেডি এগুলা যেগুলো বলেছি প্রতিটা জিনিস, যে কোমর ব্যথা সাথে যে উপসর্গগুলো বললাম, এই জিনিসগুলো যদি থাকে, যে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, পায়খানা পেশাব কন্ট্রোল করা যাচ্ছে না, অতিরিক্ত ব্যথা, হ্যাঁ, এবং হলো আনএক্সপ্লেইনড ওয়েট লস এবং ফিভার, সাথে আরেকটা জিনিস শুধু যোগ করব, সেটা হলো যে কোমর ব্যথা 6 সপ্তাহের অতিরিক্ত হয়। যেমন কোমর ব্যথা নিয়ে প্রায় 6 সপ্তাহ পার করে ফেলেছি, হোক এটা অল্প ব্যথা, বাট এটা নিয়ে প্রায় 6 সপ্তাহ পার করে ফেলেছি, হ্যাঁ, কোনো চিকিৎসা লাভ হচ্ছে না, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো এই যে চিকিৎসকের কাছে যাবে, নিশ্চয়ই কিছু পরীক্ষা করতে হবে, সেই পরীক্ষাগুলোর ব্যাপারে জানতে চাই। অনেকেই কিন্তু প্রথমেই নিজে থেকে এসে বলে যে আমি একটা এক্সরে করে দেখতে চাই আমার কোমরে কি সমস্যা হয়েছে, আবার কেউ কেউ একটু বেশি করে চায়, তারা বলে না আমি এমআরআই করে দেখতে চাই আমার কোমরে কি হয়েছে। কোনটা আসলে করা জরুরি বলে আপনি মনে করেন? আচ্ছা, এইটা আসলে কোমর ব্যথা নিয়ে যখন আসে, পেশেন্টের সাথে প্রথমত হিস্ট্রি কিছু ব্যাপার আছে, আমরা পেশেন্টের সাথে কথা বলে জেনে নিব কতদিন থেকে হচ্ছে, কোন জায়গার উৎপত্তিস্থল, সেটা কোথাও যাচ্ছে কিনা, কিংবা ওই জায়গায় সাস্টেইন করতেছে কিনা, রাতের বেলা বাড়ে কিনা, বা কোনো কাজ করার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কোনো ফুড হ্যাবিটের সাথে সম্পর্ক আছে কিনা, কিছু হিস্ট্রিগত আমরা নিয়ে নিব। তার পরবর্তী কিছু এক্সামিনেশন আছে যেগুলো দিয়ে আমরা সর্ট আউট করে কিছু কনসাইজ করার চেষ্টা করব যে হ্যাঁ আমরা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছি। আপনি যতগুলো ইনভেস্টিগেশনের কথা বলেছেন, এক্সরে, এমআরআই, প্রতিটাই গুরুত্বপূর্ণ, সিটি স্ক্যান এটা একটা গুরুত্বপূর্ণ, কিছু ব্লাড রিলেটেড টেস্ট আছে যেটা কোমর ব্যথার ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ। এখন একজন একদম সিম্পল একটা শুধু ব্যথা নিয়ে আসলো যে কোমরে একটু ব্যথা হচ্ছে, কোনো কিছু হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কমনলি যেটা চিন্তা করি আইদার এটা মেকানিক্যাল পেইন অথবা এটা ইনফ্ল্যামেটরি কোনো পেইন হতে পারে, যেটার ক্ষেত্রে শুধুমাত্র এক্সরে কিংবা একটু রক্ত পরীক্ষা করলে আমরা হয়তো সলিউশনে চলে আসতে পারবো। কিন্তু এটারই পাশাপাশি যদি কেউ বলল যে স্যার আমার কোমর ব্যথাটা কিন্তু কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, আমার কিন্তু পায়খানা পেশাবে প্রবলেম হচ্ছে, বা আমি 2 মিনিটের বেশি হাঁটতেই পারছি না, আমি হাঁটা শুরু করলেই থেমে যেতে হচ্ছে, আমাকে বসে পড়তে হচ্ছে, এই যে কথাগুলো বলে ফেললো মানে আমাকে ডিনোট করে ফেললো তার নার্ভে কোনো কম্প্রেশন আছে যেটার জন্য এমআরআইটা জরুরি হয়ে যায়। এখন এই ক্ষেত্রে আমি এক্সরে করে কিছুই দেখতে পাবো না, আমি রুগীকে কোনো সলিউশনও দিতে পারবো না। দেখা গেছে আসছে প্রথম অবস্থায়, বাট আমি তখন কিন্তু সরাসরি অ্যাডভাইস করবো যে আমি একটা এমআরআই করে দেখতে চাই, বিকজ অফ আমাকে রুগী তো ক্লু দিয়ে দিচ্ছে আমি আসলে কোন পথে হাঁটবো। আবার একই জিনিস কোমর ব্যথা নিয়ে আসলো, সাথে করে সে বলছে যে আমার জ্বর আছে প্লাস ওয়েট লস হচ্ছে, আমার মাথায় কিন্তু আরও খারাপ কিছু চিন্তা হয়ে যাবে যে হ্যাঁ কোমরে কোনো টিউমার কিংবা কোনো ক্যান্সারই হলো কিনা। পাশাপাশি তখন কিন্তু আমি সেই রিলেটেড কিছু ব্লাড ইনভেস্টিগেশন সব কিছু দিয়ে আগায় যাব। সো পুরোটাই হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করেই এবং পেশেন্টই বলে দিবে যে ও আসলে কোন দিকে আমাকে নিয়ে যেতে চাচ্ছে। জি, ধন্যবাদ। এই যে কোমরের ব্যথা, যেহেতু এটি একটি সাধারণ সমস্যা এবং প্রায় সব বয়সী এবং সব শ্রেণীর মানুষের ক্ষেত্রেই হচ্ছে, অনেকেই দেখা যায় যখন ব্যথা হচ্ছে নিজে থেকে ফার্মেসির কাছে চলে যাচ্ছে, ফার্মেসিতে গিয়ে তারা বিভিন্ন ব্যথানাশক ওষুধ গ্রহণ করে এবং ওষুধটি অনেকেই বছরের পর বছর ধরে গ্রহণ করে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে আবার শুরু করছে। এই ব্যাপারটি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? এই ব্যাপারটি আসলেই কোনো যৌক্তিকতা নাই। প্রথমত হলো আপনাকে আগে জানতে হবে আপনার ব্যথা এটা একটু উপসর্গ, ব্যথাটা কেন হলো সেটা আগে কিন্তু জানতে হবে। জানার জন্য আপনার কাছে ডক্টরের পরামর্শ নেওয়াই দরকার, বিকজ অফ শুধু কি উপসর্গ চিকিৎসা করে লাভ নেই। মূল রোগকে যদি আমরা উৎপাটন না করতে পারি, শুধু উপসর্গ আসলে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে বরঞ্চ হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনি পেন কিলার খেলেন ব্যথা কমানোর জন্য, এই পেন কিলার আপনার কিডনিতে প্রবলেম তৈরি করে আপনি দেখা গেল যে কিডনি সমস্যা নিয়ে আবার ভুগছেন, কিডনিটা নষ্ট হয়ে গেল, পরবর্তীতে কিডনি ডাক্তারের পিছনে আপনাকে ছুটতে হচ্ছে, ডায়ালাইসিস করতে হচ্ছে, আরও প্রবলেমে আপনি পড়ে গেলেন। হ্যাঁ, তো যার কারণে যে কোনো ব্যথা উপসর্গকে টেনে নিয়ে আগে রোগকে ডায়াগনোসিস করতে হবে, কারণ এটা তো একটা মেকানিক্যাল পেইন থেকে আরম্ভ করে এটা ক্যান্সার পর্যন্ত যেহেতু হতে পারে। সো উচিত হচ্ছিল আগে রোগকে আইডেন্টিফাই করা। আমি রোগ জানি, রোগ জানার পরে যদি আমার কিছুই না থাকে, ওকে নো নিড, ইভেন কিছু কিছু ক্ষেত্রে ওষুধও তো লাগছে না, আমি একটু সাধারণ একটা বিশ্রাম নিয়েও সুস্থ হয়ে যাচ্ছি। জি অবশ্যই, আমরা এই নিয়ে আরও কথা শুনবো। একজন দর্শক আমাদের সাথে আছে। জি দর্শক, আপনার পরিচয়টি দিন এবং প্রশ্নটি করুন। আমি কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আফতাব আলী। জি, আমি ব্যাংকে জব করি আর কি। জি, আমি আপনার বয়স? রাতের বেলা, জি শুনছেন তো না? জি, আপনার বয়স? আমার বয়স 38 বছর। জি বলুন। আমি রাতের বেলায় যখন শুই আর কি, তখন আমি চিত হয়ে শুইতে পারি না, কোমরটা ব্যথা করে। আমার তখন যে কোনো কাজ হয়ে আমাকে শুইতে হয়, হয় ডান পাশে না হলে বাম পাশে। আর সকালে যখন ঘুম থেকে আমি উঠি, যখনই একটু যদি হাঁটাহাঁটি করি
এটা পেটের নিচের দিকে একটু মনে টান 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 রগ গুলা মনে হয় টানে ধরে আছে, এরকম মনে হয় আর কি। আমি কোনো ওষুধ কিছু কিন্তু খাচ্ছি না আর কি। জি, ধন্যবাদ। আমাদের বিশেষজ্ঞ অতিথি কি কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আমি এই জানতে চাচ্ছিলাম, এমনিকে আপনি কোনো এক্সারসাইজ বা কোনো কিছু কি করেন? না, আমি কিছুই করি না আর কি। কিছুই করেন না? হ্যাঁ, এটা কি প্রতিদিনই আপনার হচ্ছে নাকি হঠাৎ করে একদিন হলো এরকম একটা কোনো কিছু? না, এখন প্রতিদিনই হচ্ছে এটা এরকম। আপনার জি, আপনি আমরা উত্তরটি বিরতির পরে নিব। দর্শক, প্ল্যান্টারি হেলথ একাডেমির সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যান্টারি হেলথ একাডেমির সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার বাই কেপিজে হাসপাতাল, কাশিমপুর, গাজীপুরে। আজকে আমরা কথা বলছি কোমরের ব্যথা এবং করণীয়, এবং আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি ডাক্তার রাকিবুল হাসান। আমরা বিরতির আগে একজন দর্শকের একটি প্রশ্ন শুনছিলাম যে তার কোমরের ব্যথা হয় এবং মাঝে মাঝে মাংসপেশিতে একটু টানও লাগে, এবং উনি একজন ব্যাংকার। সেই প্রশ্নটির উত্তর থেকে শুরু করতে চাই। ওকে, ওনার জন্য যেটা এই মুহূর্তে করণীয় আছে, সে উনি ব্যাংকে যেহেতু জব করে, হয়তো প্রলং সিটিং বসে থাকতে হচ্ছে, তো সেক্ষেত্রে সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, যেন অতিরিক্ত সময় দীর্ঘক্ষণ টানা বসে না থাকা হয়। 30 মিনিট 40 মিনিট পর একবার হলে উঠে দাঁড়াবে, স্লো একটু এক্সারসাইজ করে আবার বসে কাজ শুরু করবে। আরেকটা জিনিস যেটা হচ্ছিলো করতে পারে, আমি জানি না ওনার বিছানা কেমন, উনি শক্ত বা নরম বিছানায় ঘুমায় কিনা, কোনোটাই যেটা হচ্ছিলো ভালো না। অতিরিক্ত শক্ত বিছানায় ঘুমানো যাবে না, অতিরিক্ত নরম বিছানায় ঘুমানো যাবে না, কমফোর্টেবল একটা নিতে হবে, না শক্ত না নরম, যেটা হচ্ছিলো মেরুদণ্ডটাকে আমাদের ঠিক রাখতে সহায়তা করে, কার্ভেচারগুলো মেনটেন করতে সহায়তা করে। এই দুইটা কাজ করবে, এবং পাশাপাশি একটু হট কম্প্রেশন দিতে পারে, এটা উপকারী, এবং নিকটস্থ যে ডাক্তার আছেন তার সাথে অবশ্যই একটু পরামর্শ করে নেবেন। সেই বিষয়টা একটু জানতে চাই, এই যে কোমরের ব্যথা, তার ক্ষেত্রে কি কি চিকিৎসা করা যায়? ইন্টারেস্টিং একটা জিনিস, কোমরে ব্যথার আসলে চিকিৎসা নিয়ে যদি কথা বলি, বলা হয় কি যে কিছু কিছু ডিজিজ আছে যেগুলোর হলো চিকিৎসা মানে একটা হলেই হয়ে যায়, যে অ্যাপেন্ডিসাইটিস হলো শুধু অ্যাপেন্ডিসেক্টমি, সিঙ্গেল অফ সোর্স অফ চিকিৎসা, কারণ একটাতে আসলে এটা রেজাল্ট অনেক ভালো। কিন্তু কোমর ব্যথাটার আসলে চিকিৎসা যদি করা হয়, এত ধরনের চিকিৎসা আসলে আছে। হ্যাঁ, একদম সিম্পল রেস্ট একটা চিকিৎসা, রেস্ট দিয়েও প্রায় দেখা গেছে যে 50 to 60% মানুষ হলো ভালো হয়ে যাচ্ছে। তার মানে এটা না যে বছরকে বছর রেস্ট, সেটা না, 2 দিন 3 দিন এই ধরনের একটা রেস্ট যদি বিশ্রাম নেওয়া হয় ঠিক হয়ে যাচ্ছে। আমরা ঔষধে যাওয়ার আগে যেমন অনেকে হট কম্প্রেশন, কোল্ড কম্প্রেশন নিচ্ছে, বোথ আর ইকুয়ালি ইফেক্টিভ, দুইটাই হলো একই রকম কাজ করে এবং ব্যথা কমায় দিচ্ছে। ছোট এক্সারসাইজ, সিম্পল এক্সারসাইজ, কেউ ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করছে, হ্যাঁ, সেটাতে হলো কোমর ব্যথাটা কমিয়ে দিচ্ছে। এর পরবর্তীতে আসে যে একদম মাইল্ড, খুব অল্প মাত্রায় পেইন কিলার খাওয়া হচ্ছে, অল্প মাত্রায় পেইন কিলার ব্যথাটা কমিয়ে দিচ্ছে। জি, পাশাপাশি আমরা ফিজিওথেরাপি, কিছু ফিজিওতে তারা কিছু জিনিস ইউজ করে, IRR, UST বিভিন্ন ধরনের, হ্যাঁ, সেটা করছে, কিছু তারা এক্সারসাইজও করাচ্ছে, ব্যথাটা কমে যাচ্ছে। কেউ কেউ এটা তো হচ্ছে না, আকুপাংচার টাইপের কিছু চিকিৎসা রয়েছে, সেটাও করছে, তা তো ভালো হয়ে যাচ্ছে। ইদানিংকালে যেমন ধরেন স্টেরয়েড ইঞ্জেকশন কোমরের মধ্যে দেওয়া হচ্ছে, এটাও ভালো ইফেক্টিভ। PRP করছে, PRP একদম ইঞ্জেকশন কোমরের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এটাও ইফেক্টিভ। তারপরে আসছে সার্জারিরও অনেক ধরনের ভ্যারাইটি, কেউ ওপেন করে সার্জারি করছে, একদম কেটে ডিস্কের যে প্রবলেমগুলো আছে সেটা সমাধান করে দিচ্ছে, কেউ এখন ছোট পোর্ট করে এন্ডোস্কোপি করে সার্জারি করছে, সেটাও সমাধান করে দিচ্ছে। এখন আসলে পুরোটাই কিন্তু ব্যথাটার চিকিৎসাটা কি হবে সেটা মূলত কি রোগটা তার আসলে পাওয়া গেল। সিম্পল থেকে গুরুতর যদি হয়, চিকিৎসাটাও কিন্তু একদম সহজ থেকে একদম জটিলতর অবস্থায় যাবে, এবং নির্ণয় করবে একজন বিশেষজ্ঞ। এক্স্যাক্টলি, এটা সেই বিশেষজ্ঞ নির্ণয় করবে যে তার আসলে কোন চিকিৎসাটা প্রয়োজন। এখন দেখা গেল যে অ্যাকিউট হঠাৎ করে কারো ডিস্ক প্রলাপসের ব্যথা নিয়ে আসলো, সে জানেই না কোনো কিছু, কিন্তু সে এক্সারসাইজ করছে, ডিস্ক প্রলাপস আরও বেড়ে যাবে। আচ্ছা, তো তার মানে জানাটা খুব জরুরি দরকার।
একজনের আসলে একটা স্পাইনের মধ্যে ক্যান্সার তৈরি হয়েছে মেরুদণ্ডের মধ্যে, আর তাকে আপনি জোরালো এক্সারসাইজ দিলেন, হাড় এমনি দুর্বল, এক্সারসাইজের কারণে আরও বেশি কোলাপস হয়ে যাবে। তো তার মানে যেখানে এক্সারসাইজ খুব ভালো রেজাল্ট দিচ্ছে, আপনার না জানার কারণে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার একটু কোমর ব্যথা আপনি রেস্ট দিয়ে দিলেন, দেখা গেছে যে আসলে এটা দরকারই নেই, বরঞ্চ তার ডায়াগনোসিস করে আর্লি ইন্টারভেনশন করলে সে বেশি উপকৃত হইতো। তো যার কারণে আগে জানতে হবে, জানার পরে ডায়াগনোসিস হবে, সেটা অনুযায়ী আমরা চিকিৎসা প্রোটোকলে চলে যাব। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সুলতান আহমেদ, দৌলতদিয়া থেকে, করন্দ থানা। আমার বয়স 55 বছর। আমার দীর্ঘদিন ডায়াবেটিস আছে। আমার মেন সমস্যা হচ্ছে মাজা ব্যথাটা হালকা, কিন্তু আমার কাঁধের ডান পাশে অত্যন্ত ব্যথা, এই ব্যথাটা যাচ্ছে না। তো আর পায়ের যে মাসেল আছে, নিচের যে মাসেলটা পায়ের গোস্ত, এখানে অত্যন্ত চাবায় আর কামড়া। আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না, চাবানো কামড়ানো। যেমন আজকে রাত্রে আমি সারা রাত জাগ না, আমি ঘুমাইতে পারিনি, শুয়ে থাকতে পারি, বসে থাকতে হয়, ঘুম পাড়তে পারতেছি না। তো আমি এক ডাক্তারের কাছে গেছিলাম, উনি আমাকে হাত পা ঝিনঝিন তো করেই, অবাস অবাস লাগে, আমি হাঁটতে পারিনি, কিছুটা হাঁটলে পা হাঁটলে পা অবাস হয়ে যায়, ধরে ড্রগে টান লাগে, কিছুক্ষণ দেরি করতে হয়, আবার হাঁটতে হয়। আজও এক ব্যায়াম করছে এইভাবে। তো ডাক্তারের কাছে গেছিলাম, উনি আমাকে নিউরোবি দিল, আর কোরাল ক্যাল ডিএক্স দিল, আর ড্যাপটাস ট্যাবলেট দিল। এটা আমি দীর্ঘদিন খাচ্ছি, ওই খাইলে একটু কম থাকি, কিন্তু হাত পা অবস্থা জি দর্শক, বুঝতে পেরেছি। আমরা আপনার প্রশ্নটির উত্তর আমাদের বিশেষ গতিথির থেকে নিতে চাই। উনি কোমর ব্যথার কথাটা খুব বেশি হাইলাইট করেনি, দুইটার কথাই হাইলাইট করেছে। একটা হচ্ছে তার কাঁধে খুব ব্যথা হচ্ছে, আর একটা হচ্ছে পা চাবানো বা ঝিমঝিম করাটা, যেটা আরেকটা উনি ক্লু দিয়ে গেল ডায়াবেটিক। ডায়াবেটিক যাদের যে পেশেন্টগুলোর থাকে, এগুলোর আসলে নিউরোপ্যাথি ডেভেলপ করে, কিছু পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে, এবং তার সাথে যেটা হয় অনেক সময় শোল্ডার জয়েন্টে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটা ফ্রোজেন শোল্ডার, সম্ভবত উনি ওই কথাটি বলতে চেয়েছে। হ্যাঁ, তো যার কারণে ওনার জন্য যেটা করণীয় হবে, এক্সারসাইজ আছে ফ্রোজেন শোল্ডারের জন্য, খুবই কার্যকরী একটা জিনিস। প্লাস তার পাশাপাশি ডায়াবেটিকটাকে নিয়ন্ত্রণ রাখা। ডায়াবেটিককে যত বেশি আসলে নিয়ন্ত্রণ রাখা যাবে, তত বেশি আসলে তার যে ডায়াবেটিসের যে অন্যান্য প্রবলেমগুলো হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো আসলে কমে যাবে। এবং উনি কিছু ওষুধ খাচ্ছে, হয়তো আরও কিছু ওষুধ অ্যাড করলে এই চাবানোটা ওনার এটা কমে যাবে। আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার উপদেশ এবং পরামর্শগুলো নিতে চাই, যেখানে কিভাবে এই কোমর ব্যথাকে প্রতিরোধ করা যায়। ওকে, ধন্যবাদ। প্রতিরোধের জন্য প্রথম যেটা একদম সিম্পল, নিজের থেকে শুরু করা, যে আমি দীর্ঘক্ষণ একটানা বসে থাকবো না। আমার বসে থাকার ডিউরেশন হবে 30 থেকে 40 মিনিট ম্যাক্সিমাম। এখন আমরা যে লেভেলে কাজ করি না কেন, সে আমি ডাক্তার হই, কিংবা আমি একজন অফিসের ম্যানেজিং ডিরেক্টর হই, কিংবা আমি একটা ওয়ার্কার লেভেলই হই না কেন, বিকজ হেলথ সবার জন্যই সেম। তো যার কারণে 30 থেকে 40 মিনিটের বেশি একটানা বসে থাকবে না। ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওয়েটটা তার হাইট অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই রাখবে, অপটিমাইজ রাখবে। এবং প্রতিদিনই কিছু এক্সারসাইজ করবে, সেটা হতে পারে একটু হাঁটা, প্লাস হচ্ছে হলো কিছু মুভমেন্ট, স্লাইড, নট যে জিমে যেতে হবে, অনেক ভারী জিনিস তুলতে হবে, নট লাইক ভারী জিনিস, বরঞ্চ কোমর ব্যথার জন্য আরও ক্ষতিকারক দিক, সেই কাজগুলো করা। এবং ফুড হ্যাবিট তো অবশ্যই, যাতে ওজন নিয়ন্ত্রণ রাখা যায়, সেজন্য কিছু ফুড হ্যাবিটকে নিয়ন্ত্রণ করা, যাতে ওজনটাকে একটু নিয়ন্ত্রণে রাখা যায়। বেন্ডিং হয়ে কাজ না করা, কুজু হয়ে কাজ একদমই না করা। কুজু হয়ে কাজ করলে এটা কোমর ব্যথা তৈরি করতে পারে। আরেকটা ছিল দীর্ঘক্ষণ যদি আমরা দাঁড়িয়ে থাকি, আমরা দাঁড়িয়ে থাকলে দেখি যে দুই পায়ে সমান সমানভাবে আসলে ওজনটা দেওয়া। কিছুক্ষণ যদি আমরা 10 মিনিট ডান পায়ে দিব, কিছুক্ষণ বাম পায়ে দিব, যেন ব্যালেন্সগুলো মেনটেন করতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে অন্তত কোমর ব্যথা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল 24-কে। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। কোমর ব্যথার সঠিক চিকিৎসা করলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারেন। সঠিকভাবে জানুন আপনার সমস্যাগুলো এবং সমাধান করুন বিশেষজ্ঞ অতিথি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।